ভাসমান এলএনজি টার্মিনাল এক্সিলারেটে আগুনের ঘটনায় বন্ধ রয়েছে সেখান থেকে গ্যাস সরবরাহ, ফলে যোগান কমেছে 40 কোটি ঘনফুট। এতে চরম দুর্ভোগে বাসাবাড়ি, যানবাহন ও শিল্প কারখানার গ্রাহকরা। অন্যদিকে সরবরাহ ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় বাড়তি ব্যয় গুনতে হচ্ছে সরকারকেও। পেট্রোবাংলা চেয়ারম্যান জানান, বিকল্প ব্যবস্থা না থাকায় বাড়ছে দুর্ভোগ। বিস্তারিত রাকিব হোসেনের রিপোর্টে, ছবি তুলেছেন মিরাজ সুমন। তীব্র সংকটে যানবাহনে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে তেজগাঁওয়ের এই সিএনজি স্টেশন। চলছে মাইকিং, তবুও লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় চালকরা। কোনো পাম্পে গ্যাস পাওয়া গেলেও তা চাহিদার তুলনায় কম, ফলে বাড়ছে ভোগান্তি, বিশৃঙ্খলা, নষ্ট হচ্ছে কর্মঘণ্টাও। 300 টাকার গ্যাস নেওয়ার জন্য 150 টাকার গ্যাস আপনার এখানে অপচয় হয়েছে। আমি যে সিরিয়াল ধরছি, বারবার আমার সেলফ মারতে হয়েছে, আমার সেলফটাও নষ্ট হয়ে গেছে। বড় গাড়িতে হাইয়েস্ট 500, 600, 550 আর সিএনজিতে 120, 190 এইরকম। অফিসাররা সবাই ঘরে খাটের উপর থেকে গাড়িতে পা দিবে আর গাড়ি থেকে ঘরের খাটের উপরে পা দিবে, অথচ আমি যে রাস্তায় এসে কুত্তার মতো সারা রাত দাঁড়িয়ে আমি যে গ্যাস পাচ্ছি না, এটা তারা বুঝবে না। এদিকে গ্যাসের অভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কারখানায়। গেল 3 দিন ধরে সক্ষমতার অর্ধেকও কাজে লাগানো যাচ্ছে না বলে জানান বিটিএম এর এই নেতা। প্রায় 30 ভাগ থেকে শুরু করে 50 ভাগ পর্যন্ত সক্ষমতা নাই। একটা টেকনিক্যাল ফল্ট আমাদের পুরো ব্যবস্থাটাকে কি পরিমাণ আনসেটেল করে, তার মানে আমাদের কোনো ব্যাকআপ প্ল্যান বা রিডান্ডেন্সি নাই। কয়েকদিন আগে অগ্নিকাণ্ডে অকেজো হয়ে পড়ে এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল। এতে সরবরাহ কমে দৈনিক 40 কোটি ঘনফুট। পেট্রোবাংলা চেয়ারম্যান বলছেন, সংকট নিরসনে বিদেশ থেকে আসছে বিশেষজ্ঞ টিম, তাই পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে অন্তত 2 দিন। আমরা জানি যে আমাদের বাসায় একটা ইভেন্ট, ধরেন যে এসি ঠিক নষ্ট হয়ে গেলেও অনেক সময় বেশ সময় লেগে যায়। আর এটা এফএসআর একটা বড় টেকনোলজির একটা জাহাজ, যেখানে আমাদের সময় ক্ষেপণ করছি এটা বলা যাবে না, আমরা চেষ্টা করছি। ব্যাকআপ যেহেতু নাই, এটা স্বাভাবিকভাবেই একটা ঝুঁকি থেকে থাকে। যদি কোনো অঘটন কোথাও ঘটে, তাহলে কিন্তু ডিমান্ড সাইড সম্পূর্ণভাবে এফেক্টেড হবে। তো আসলে বাই দিস টাইম কিছু অ্যাক্সেস ক্যাপাসিটি থাকার উচিত ছিল। এক্সিলারেটের সরবরাহ বন্ধ থাকায় অলস বসে আছে এলএনজিবাহী জাহাজ। রাকিব হোসেন, 71, ঢাকা। দেশের অর্থনীতিতে অস্থিতিশীলতা ও দুর্নীতি বাড়লে আবারও কমতে পারে প্রবাসী আয়। পিআরআই সেমিনারে এমন আশঙ্কা করেন বক্তারা। তাদের মতে, কর ফাঁকি বন্ধ না করলে বাড়বে হুন্ডির প্রবণতা, যার নেতিবাচক প্রভাব পড়বে রেমিটেন্সের ওপর। এ সময় 2.5% প্রণোদনা বন্ধের পক্ষে মত দেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর। বাংলা কিউআর সহ ডিজিটাল লেনদেনে মার্চেন্টের মাসুল তুলে দেওয়ার পরামর্শ দেন তিনি। সেমিনারে ডিজিটাল লেনদেন ব্যবস্থায় গতি আনতে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম চালুর কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক। আরও জানাচ্ছেন মইনুল হাসান। অর্থনীতির বহু দুর্বল সূচকের মধ্যে সবশেষ অর্থ বছরে স্বস্তির জায়গা ছিল প্রবাসী আয়ে। রেকর্ড $35 বিলিয়ন এই আয়ে ভর করেই ইতিবাচক আর্থিক হিসাবের ভারসাম্য। বৈদেশিক মুদ্রার মজুদ কিংবা ডলারের বাজার স্থিতিশীল রাখতেও ছিল কার্যকর ভূমিকা। মূলত আওয়ামী সরকারের পতনের পর হুন্ডি কমে যাওয়ায় বছর 2 ধরেই বাড়ছে এই প্রবাহ। পিআরআইয়ের সেমিনারে বক্তারা বলেন, কর ফাঁকি বন্ধ, দুর্নীতি ও ঘুষ না কমলে আবারও বাড়তে পারে হুন্ডির প্রবণতা। এ সময় বিদ্যমান 2.5% প্রণোদনা বন্ধের পক্ষে মত দেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর। আমরা রেমিটেন্সের পিছনে যে সাবসিডি দিচ্ছি, সেই টাকাটাই কিন্তু ডাইভার্ট করলেই আমরা কিন্তু ক্যাশলেস করে ফেলতে পারি। সাবসিডিকে বেটার টার্গেটেড করা, সাবসিডিকে বেটার ইউটিলাইজ করা। রেমিটেন্সের পিছনে আমরা অনেক টাকা খরচ করি। 35 বিলিয়নের যদি 2.5% হয়, তাহলে $700 মিলিয়ন এখানে খরচ হচ্ছে। $700 মিলিয়ন বাংলাদেশের টাকা করলে প্রায় 10,000 কোটি টাকা। তো 10,000 কোটি টাকা, এই 10,000 কোটি টাকা লাগবে না। যদি আমরা এখানে 3-4 কোটি টাকা খরচ করি, আমরা কিন্তু এটা করতে পারবো। সেমিনারে ডিজিটাল লেনদেনের গুরুত্ব তুলে ধরে বলা হয়, এক্ষেত্রে পিছিয়ে বাংলাদেশ, যার বড় কারণ ভিন্ন ভিন্ন সেবার জন্য আলাদা আলাদা নেটওয়ার্ক ব্যবস্থা। এমন অবস্থায় ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম বা IIPS চালুর কথাও জানায় কেন্দ্রীয় ব্যাংক, যা নিশ্চিত হলে ডিজিটাল লেনদেনের আওতায় আসবেন সিংহভাগ জনগোষ্ঠী। সহজ ও সাশ্রয়ী হবে প্রবাসীদের অর্থ পাঠানো। দুর্নীতি করে টাকাটা ওখানে আসে, আর হলো ট্যাক্স অ্যাভয়েডেন্স মানি। এই মানিটা এখন কোথায় যাবে, কিভাবে যাবে, এইটাই হলো বড় নিয়ামক রেমিটেন্সের। এই ইনফরমাল চ্যানেলটা
সেটা হবে। আবার যদি ইকোনমিক অ্যাক্টিভিটি আন্ডার ইকোনমি যদি আবার চালু হয়, তাহলে কিন্তু ওই রিভার্স হবে আর কি, হতে পারে। অলরেডি কিন্তু একটা স্লো ডাউন আমি দেখতেছি রেমিটেন্স আর কি। যদি আমরা দেশে ট্যাক্সেশনটা সবার ক্ষেত্রে যদি কায়েম করতে না পারি এবং যদি ট্যাক্স ফাঁকির অনেক সুযোগ থাকে, তাহলে অনেক লোকে এই টাকা শো করতে চাইবে না, তারা বলবে যে ইনফরমেশন চ্যানেল আমাদের জন্য ভালো। তো এইগুলো হয় কি, যেখানে টাকা ফাঁকি দিচ্ছে ট্যাক্স অনেকে, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে রেমিটেন্স ফ্লো ধরে রাখতে পারবো না। কাজে ট্যাক্সেশনের ক্ষেত্রেও কিন্তু কোনো ফাঁকফোকর রাখা যাবে না, এটা কিন্তু অনেক স্ট্রং হতে হবে, আদারওয়াইজ আমরা এটা। এটি বাস্তবায়নে বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের উপর জরিপ চালানোর কথাও বলেন বক্তারা। জানান, এই উদ্যোগ বাস্তবায়ন করতে দরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ। আমরা বেস্ট প্র্যাকটিসগুলো অ্যাডপ্ট করব। মইনুল হাসান, ৭১, ঢাকা। ভেরি গুড আফটারনুন। এক মাসেই ব্যাংকের বাইরে মানুষের হাতে থাকা নগদ টাকা বেড়েছে প্রায় ৫০,০০০ কোটি, যা উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে। এ সময় একই পরিমাণ বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ মানির পরিমাণও। মূলত ব্যাংক খাতের উপর আস্থাহীনতা আর চড়া মূল্যস্ফীতির কারণে এই প্রবণতা বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। প্রয়োজনীয় ব্যয়ের পর মানুষের হাতে বাড়তি টাকা থাকলে তার বড় একটা অংশ চলে যায় ব্যাংক ব্যবস্থায় বিনিয়োগ কিংবা সঞ্চয় হিসাবে। মূলত আয়ের চেয়ে ব্যয় কম হলে বাড়ে জমা রাখার প্রবণতা। অন্যদিকে সার্বিক ব্যবস্থার উপর আস্থা তৈরি হলেও ব্যাংকমুখী হন গ্রাহকরা। কিন্তু এক্ষেত্রে উল্টো চিত্র ধরা পড়েছে মে মাসের পরিসংখ্যানে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, এপ্রিল মাসে ব্যাংকের বাইরে মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ ছিল ৩ লাখ কোটি টাকা, কিন্তু মাত্র এক মাসের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩.৫ লাখ কোটিতে। অর্থাৎ এই সময়ে প্রায় ৫০,০০০ কোটি টাকা চলে যায় মানুষের হাতে। ফলে এই পরিমাণ অর্থ কমেছে ব্যাংক ব্যবস্থায়, যাকে কিছুটা হলেও দুশ্চিন্তার কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। Qurbanid Eid was probably the main reason. Islamic Bank may have contributed about ৪ থেকে ১০,০০০ কোটিও হতে পারে। অবশ্য পরে পরিস্থিতি স্টেবল হলে এটা আবার মানুষের আবার জমা দিয়ে দেওয়ার কথা। ব্যাংকিং সিস্টেমের উপর আস্থার এখনো আমি পুরোপুরি অভাব বলবো না, বাট কতগুলো ভালো ব্যাংক ছাড়া বাকিগুলোর উপর তো মানুষের সত্যি কোনো আস্থা নেই, তাই না? অনেকগুলো এনবিএফআই বন্ধ হয়ে গেছে এবং চললেও বন্ধের মতোই, তারা নতুন করে কারো টাকা ফেরত দিতে পারছে না, ব্যাংকগুলো পারছে না। শুধু মানুষের হাতে নগদ অর্থই নয়, একই সময়ে বেড়েছে রিজার্ভ মানি বা কেন্দ্রীয় ব্যাংকের বাজারে অর্থ ছাড়ার প্রবণতা। প্রতিবেদন বলছে, এপ্রিল মাসে রিজার্ভ মানি ছিল ৪,৩৫,০০০ কোটি টাকা, মে মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৪,৮৫,০০০ কোটির উপরে। অর্থাৎ এক মাসের ব্যবধানেই বেড়েছে ৫০,০০০ কোটির বেশি, যা মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। মে মাসে আমাদের ঈদ ছিল, কুরবানি ঈদ। তো কুরবানি ঈদে প্রচুর গরু কেনা বেচার জন্য আমাদের দেশের সমাজটা এরকমে যে এই দুই ঈদে কিন্তু প্রচুর কারেন্সি ডিমান্ড বাড়ে আমাদের নগদ টাকাটা। তো তার মধ্যে একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আজহা। তো আমার মনে হয় মে মাসে ঈদ উল আজহাটা পড়াতে এই বেশি অ্যাবনর্মালিটা বাড়ছে আর কি। আর আস্থাহীনতার কারণে বা অনেকে ভয়ভীতির কারণে ব্যাংকে টাকা দিতে পারে না, এর জন্য হয়তো অনেকে ভয়ে টাকাটা উঠে রাখে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত টানা ৩ মাস বেড়েছিল মানুষের হাতে নগদ টাকার পরিমাণ। মূলত ব্যাংক ব্যবস্থার উপর আস্থার সংকট আর চড়া মূল্যস্ফীতি অন্যতম কারণ হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা। সপ্তাহ ব্যবধানে খোলা বাজারে ১.৫ থেকে ২ টাকা পর্যন্ত বেড়েছে ডলারের দাম। বুধবার যা বিক্রি হয় ১২৭ টাকার আশপাশে। মূলত আমদানির চাহিদা বৃদ্ধি, বিদেশি ধার দেনা পরিশোধের চাপ এবং বাজার ভিত্তিক বিনিময় হারের কারণে বাড়ছে এই মুদ্রার দর। বাংলাদেশ ব্যাংক বলছে, আইএমএফের পরামর্শে মুদ্রাবাজার এখন অনেকটাই হস্তক্ষেপ মুক্ত। তবে এই প্রবণতা বাড়তি চাপ তৈরি করতে পারে মূল্যস্ফীতিতে, এমন শঙ্কা অর্থনীতিবিদদের। মিসবাহ হাসানের রিপোর্ট। বিদেশে যাওয়ার জন্য পল্টনের এই মানি এক্সচেঞ্জে ডলার কিনতে এসেছেন মাসরুর ফাহিম, কিন্তু হঠাৎ করেই গুনতে হচ্ছে বাড়তি টাকা। এখন তো দামটা অনেক বেশি। কার্ডের জন্য ফার্স্টে ব্যাংকে গিয়েছিলাম, পরে এখানে এসে আর কি নিজে যাচাই টাচাই করে যেখানে ভালো মনে হয়েছে সেখান থেকে করিয়েছি। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় ডলারের দর ছিল ১১৮ টাকা, আর ২০২৬-এর ২২শে জুলাই তা বেড়ে হয় ১২৩ টাকা ৬০ পয়সা। অর্থাৎ দর বেড়েছে ৫.৫%।
আরও সুনির্দিষ্ট করলে 25 দিনেই তা বেড়েছে 85 পয়সা। তবে এই দর আরও খানিকটা বেশি খোলা বাজারে। সপ্তাহ দুয়েক আগে প্রতি ডলার 126 টাকায় পাওয়া গেলেও বর্তমান তা পৌঁছেছে 127 টাকায়। এতে ব্যয় বাড়ছে সাধারণ গ্রাহকদের। যার খুব জরুরি প্রয়োজন সে নিচ্ছে, আর ধরেন মানি চেঞ্জাররা পাচ্ছে না, কেউ যদি বিক্রয় করতে আসে সেই ক্ষেত্রে তো সে ওই হিসাবটা করবে। যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আমাদের এই বৈদেশিক মুদ্রার বাজারও স্বাভাবিক হয়ে যাবে, সাপ্লাই চেন আবার হয়ে যাবে, সাপ্লাই চেনটা ঠিক হয়ে যাবে, ডিমান্ডও সাপ্লাই চেনের ব্যালেন্স হয়ে গেলে তখন রেটটা অটোমেটিকই স্থিতিশীল হয়ে যাবে। সবশেষ অর্থ বছরে রেমিটেন্স আসে রেকর্ড $35 বিলিয়ন। ইতিবাচক ধারা অব্যাহত আছে জুলাইয়ের প্রথম 3 সপ্তাহেও। অন্যদিকে রপ্তানিও ছিল আগের অবস্থানে, ফলে ইতিবাচক আর্থিক হিসাব। কিন্তু তারপরেও কেন বাড়ছে ডলারের দর? নর্মালি হয় কি, একটা ইম্পোর্ট এলসি খোলার পরে কিছু সাইট থাকে, কিছু ডেফার থাকে, সেটা হয়তো ইমিডিয়েট পেমেন্ট হয় অথবা 3-4 মাস পর পেমেন্ট হয়, সেটার একটা প্রেশার থাকেই। হঠাৎ করে কিন্তু একটা বিরাট ডিভ্যালুয়েশন দেখতে পাবো, যেটা আমরা 2022 সালে দেখেছি। যদি সার্ভাইভ করতে হয় এছাড়া উপায় নেই। বাংলাদেশ ব্যাংক বলছে বিদেশি দায় দেনা ও জ্বালানি আমদানির বিল পরিশোধ বৃদ্ধির কারণেও কিছুটা চাপ পড়েছে বিদেশি মুদ্রার ওপর। এ সময় কারসাজির প্রমাণ পেলে ব্যবস্থার হুঁশিয়ারি দেন মুখপাত্র। রেটের ব্যাপারে মার্কেট উইল ডিসাইড যে প্রাইস কত হবে, আমরা কোনো প্রকার হস্তক্ষেপ করব না। সেক্ষেত্রে ব্যাংক নিজেই, কারণ যখন রেট বেড়ে যাবে এর জন্য ক্ষতিগ্রস্ত তো আসলে ইম্পোর্টারও ক্ষতিগ্রস্ত হবে, কিছু কিছু ক্ষেত্রে এক্সপোর্টার। কারণ আমাদের সবচেয়ে বড় এক্সপোর্ট খাত যে গার্মেন্টস, তার তো আবার 70-80% তো ব্যাক টু ব্যাকও হয়। কোনো ধরনের এরকম যে ব্যত্যয় দেখা যাবে যে তা কোনো কারসাজির মাধ্যমে রেটটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, অবশ্যই ব্যাংক এবং ব্যাংকের নির্দিষ্ট ব্যক্তি যে যাদের কারণে এই জিনিসটা, কারণ একটা ব্যাংকের সবাই হয়তো বা এর সাথে সম্পৃক্ত না, ব্যাংক এবং ব্যক্তি বিশেষকে শাস্তির আওতায় আনা হবে। ডলারের দরে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলে বাড়তে পারে আমদানি ব্যয়, যদিও এতে উপকৃত হন রপ্তানিকারকরা। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। ভারী ধাতু সহ ক্ষতিকর উপাদান ও গুণগত মান যাচাইয়ে পরীক্ষার আওতায় আসছে কীটনাশক সার। করা হচ্ছে অনুমোদন দেওয়ার যুগোপযোগী নীতিমালা। একই সাথে অধিক আইনি ক্ষমতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা দিয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আনা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের অধীনে। ৭১ বিজনেসকে দেয় একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রুহুল আমিনের রিপোর্ট। খাবার, মাটি, পানি জীবনের অপরিহার্য উপাদান, কিন্তু এসব উপাদানই হয়ে উঠেছে ক্যান্সার সহ নানা মরণ ব্যাধির কারণ। সীসা সহ নানা ধরনের ভারী ধাতুর উপস্থিতি মিলছে মাছ, মুরগি, দুধ, সবজি সহ অনেক খাবারে। বিশেষজ্ঞদের মতে মানহীন কীটনাশক, অনিরাপদ উপাদানে তৈরি পোলট্রি ফিড সহ নানা উৎস থেকে খাবারে ছড়াচ্ছে বিষ। কৃষির উৎপাদন বাড়াতে প্রতি বছর বিদেশ থেকে আনা হচ্ছে লাখ লাখ টন কীটনাশক। উৎপাদন হচ্ছে দেশেও। অভিযোগ আছে পরীক্ষা নিরীক্ষা না থাকায় মানহীন ও অনিরাপদ কীটনাশকে সয়লাভ বাজার। কোন কোন ধরনের পেস্টিসাইড এখানে আসা উচিত, সারা ওয়ার্ল্ডে যেগুলি যাচ্ছে ওইটা, এবং ওইটার জন্য একটা ফরম্যাট তৈরি করা হবে। দীর্ঘ দাবির প্রেক্ষিতে কীটনাশক পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য প্রয়োজনীয় অবকাঠামো ঠিক করতে আগামী সপ্তাহেই বৈঠকে বসছে সরকার। অবশ্যই পেস্টিসাইড এখানে ঢুকানোর আগে আমাকে কি কি চেক করব, মোটামুটি আমরা শিওর এই পেস্টিসাইড মানুষের স্বাস্থ্যের জন্য কতটুকু ক্ষতিকারক, এই পেস্টিসাইড মাছ বা এবং পানির জন্য কতটুকু ক্ষতিকারক, এই পেস্টিসাইড মাটির জন্য কতটুকু ক্ষতিকারক। মন্ত্রী জানান কীটনাশক অনুমোদন দেওয়ার পদ্ধতিও ঠিক করা হচ্ছে। পিটাকের কমিটি পরে, আগে পিটাক যে কমিটি আছে এটা পরিবর্তন করার যদি প্রয়োজন হয় করব, যদি প্রয়োজন না হয় করব না। আগে হইল যে প্রোডাক্ট আসবে তার স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশনটাকে ফিক্স করতে হচ্ছে আমার। শুধু কীটনাশকের পরীক্ষা নয়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে শক্তিশালী করার উদ্যোগও নেয়ার কথা জানান মন্ত্রী। বলেন সংস্থাটিকে কৃষি মন্ত্রণালয়ের অধীনে আনতে মন্ত্রী পরিষদ সচিবকে চিঠি দিয়েছেন কৃষি সচিব। আমাদের জাইকার সহযোগিতায় প্রায় ২৫০০ কোটি টাকা ব্যয়ে
একেবারে সফিস্টিকেটেড ল্যাব তৈরি হচ্ছে। এটার একটা সেন্ট্রাল ল্যাব থাকবে, আর প্রত্যেকটা জেলায় একটা ল্যাব থাকবে। এই ফুড সেফটি অথরিটির মূল দায়িত্ব ফুডের যে কোনো ধরনের ফুড ওর আন্ডারে চলে যাবে, রাইট? যা যা লিখবে ওইটা বাস্তবে ওই ফুডে থাকতে হবে। যদিও বিশ্লেষকদের মত, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ স্বাধীন সংস্থা হওয়া উচিত। রুহুল আমিন, ৭১, ঢাকা। ইরানে মার্কিন হামলার তীব্রতায় আবারও অস্থির বৈশ্বিক তেলের বাজার। প্রায় ৬% বেড়ে ব্যারেল প্রতি দাম উঠেছে $১০০, যা গেল ২ মাসের মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি মার্কিন তেলের দাম ৪% বেড়ে পৌঁছায় $৯১। মূলত হরমুজ নিয়ে টানাপোড়েন আর দ্বিতীয় দফা ইরানে টানা হামলার জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দর। এর আগে প্রথম দফায় যুদ্ধ শুরুর পর ৪ বছরের মধ্যে সর্বোচ্চ $১২৬ উঠে দাম। যদিও পরবর্তীতে যুদ্ধবিরতি কার্যকর, হরমুজ সচল হলে তা নেমে আসে যুদ্ধ শুরুর অবস্থান অর্থাৎ $৭০। কিন্তু সম্প্রতি নতুন করে উত্তেজনা বাড়ায় আবারও মাথাচাড়া দিচ্ছে তেলের দাম। ভারতে নতুন এয়ারলাইন্স চালুর কথা ভাবছে গৌতম আদানির মালিকানাধীন আদানি গ্রুপ। এতে বদলে যেতে পারে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার আধিপত্যের চিত্র। রয়টার্সের সূত্র বলছে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ঝুঁকিপূর্ণ এই খাতে বিনিয়োগ কতটা প্রাসঙ্গিক তা নিয়ে পর্যালোচনা করছে গ্রুপটি। মূলত গেল বছরের দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ায় বাড়তি নজরদারি এবং ডিসেম্বরে বাজার সেরা ইন্ডিগোর পরিচালন সমস্যায় ভারতে বিমান চলাচল ব্যাহত হয়। এমন অবস্থায় আদানি গ্রুপ সহ কয়েকটি ব্যবসায়িক গোষ্ঠীকে এ খাতে বিনিয়োগে উৎসাহ দেয় সরকার। যদিও এরই মধ্যে ভারতের ৮টি বিমানবন্দর পরিচালনা করছে আদানি গ্রুপ। ডেমোক্রেটদের বাধা উপেক্ষা করেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে অনুমোদন পেল $১.15 ট্রিলিয়ন প্রতিরক্ষা বিল, যেখানে ইরান যুদ্ধের ব্যয় মেটাতে বরাদ্দ রাখা হয়েছে $৯৫ বিলিয়ন। তবে সিনেটে পাশের জন্য পর্যাপ্ত সমর্থন না থাকায় বিলটির ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত রাহনুমা। অবশেষে মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হলো $১.15 ট্রিলিয়ন প্রতিরক্ষা বিল, যার মধ্যে রয়েছে ইরান যুদ্ধের ব্যয় মেটাতে $৯৫ বিলিয়ন প্রস্তাবিত বাজেটও। এছাড়া ইসরায়েলের সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধি, যুদ্ধ প্রস্তুতি, অস্ত্র ও সরঞ্জাম কেনা এবং সেনাদের বেতন বাবদ ব্যয় হবে এই অর্থ। ২১৬-২১৪ ভোটের ব্যবধানে অনুমোদন পায় আলোচিত বিলটি, যার ভবিষ্যৎ নির্ধারণ হবে মার্কিন সিনেটে। তবে এমন বিপুল অঙ্কের বিল নিয়ে ঘোর আপত্তি ডেমোক্র্যাটদের। এর মধ্যে ইরান যুদ্ধের $৩৭ বিলিয়ন খরচের তীব্র বিরোধিতা করে তারা। দাবি জানান বহু ফিলিস্তিনিকে হত্যা করায় ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন কমানোর। এমন অবস্থায় সিনেটে পাশের জন্য সমর্থন না থাকায় বিলটির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। প্রতিরক্ষা বিলের বড় অংশ ব্যয় হবে ইরানের বিরুদ্ধে অভিযান, প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সরঞ্জাম ক্রয় এবং সৈন্যদের জন্য 7% পর্যন্ত বেতন বৃদ্ধি ও আবাসন নির্মাণের অর্থায়নে। এছাড়া ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় বরাদ্দ রাখা হয়েছে $১,২০০ কোটি। পাশাপাশি নির্বাচন সম্পর্কিত কর্মসূচির জন্য ব্যয়ের অনুমোদন হয়েছে আরও $১,০০০ কোটি। বিশ্লেষকদের মতে এই বাজেট মার্কিন প্রতিরক্ষা কৌশলকে আরও শক্তিশালী করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। নুজহাত রাহনুমা, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।